ম্যাথিউ ম্যামের কিছু লং কোয়েশ্চেন্স আর তারপরে কিছুটা গ্রামার আমরা ডিসকাস করব। আমাদের লেসনটা আগের দিন শেষ হয়ে গেছিল। আমি শর্ট কোয়েশ্চেন্স আর অবজেক্টিভ দিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে লং কোয়েশ্চেন্স কিছু বাকি আছে, সেগুলো আমি আজকে তোমাদের দিয়ে দেবো। আর ইম্পর্টেন্ট কিছু লং কোয়েশ্চেন্স যেগুলো দিয়ে দেবো সেখান থেকে একটু আলোচনাও করে দেবো, একটু ডিসকাশনও করে দেবো। স্পিকার, what is offered by the speaker to the listener? এই কোয়েশ্চেনটা দেখো, what is offered by the speaker অর্থাৎ বক্তা কি অফার করছে টু দ্য লিসেনার, অর্থাৎ শ্রোতাকে কি অফার করছে। স্বাভাবিকভাবে তাহলে বুঝতে পারছো মানে খাওয়ার কথা বলা হচ্ছে, ইট সাম মোর সান, তাহলে স্বাভাবিক এখানে ফুডের কথা বলা হচ্ছে। এবং সে কি খেতে দিয়েছিল, তাকে কি খেতে অনুরোধ করেছিল সেটা তোমাকে লিখতে হবে। তারপরে বলেছে দেখো, হোয়াট পিকচার অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড ইন দিস লাইন। আচ্ছা, এই পয়েন্টটা আমি একটু বলে দিই। দেখো এখানে 4 নম্বর আছে কোয়েশ্চেনে। হ্যাঁ, এখানে হোয়াট পিকচার অফ দ্য স্পিকারস ক্যারেক্টার, এখানে স্পিকারকে জানো সবাই, বুঝতেই পারছো। প্রথম লাইনে দেখো লেখা আছে এখানে স্পিকার হচ্ছে, হিয়ার দ্য স্পিকার ইজ মিসেস লুয়েলা বেথ ওয়াশিংটন জোন্স। এই নামটা চেষ্টা করবে তোমরা পুরোটাই মুখস্থ করতে, কারণ শর্ট কোয়েশ্চেনেও আসে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, তখন তোমাকে পুরো নামটা মুখস্থ লিখতে হবে। আচ্ছা, আর আমি যেটা বলছিলাম যে ক্যারেক্টারটা, এখানে মিসেস জোনসের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। আমি 2-3 জায়গায় এনার ক্যারেক্টারটা লিখেছি ছোট ছোট করে। তোমাদের যদি বলে যে এই গল্পের মাধ্যমে তুমি ক্যারেক্টার অফ মিসেস জোনসকে তুমি বিশ্লেষণ করো বা ডিসক্রাইব মিসেস জোনস ক্যারেক্টার, তাহলে কিন্তু এই যেখান থেকে আমি দেখো ছোট ছোট করে 2-1 জায়গায় লেখা আছে, এই পুরোটাই তোমরা কিন্তু একসাথে কম্পাইল করে লেখার চেষ্টা করবে। এটা আমি তোমাদের লিখে দিইনি, এটা নিজেরা তোমরা লিখবে। আমি 2 জায়গায় বা 3 জায়গায় ছোট করে কোয়েশ্চেন অনুযায়ী আমি তার ক্যারেক্টারটা বিশ্লেষণ করেছি, এবং যখন তুমি পুরো ক্যারেক্টারটাই লিখবে সবকটা থেকে নিয়েই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কোয়েশ্চেনে দেখো সেকেন্ড পার্টটা যেটা আছে যে মিসেস জোনস কি অফার করেছিল খাওয়ার জন্য। তাকে কি অফার করেছিল? মিসেস জোনস অফার্ড রজার আ সাপার অফ লিমা বিনস, হ্যাম, কোকো মিল্ক অ্যান্ড এ পিস অফ কেক। এই সম্পূর্ণটাই তোমার বইতে দেওয়া আছে যে উনি কি কি সাপারে কি কি অফার করেছিল রজারকে। এটা কিন্তু তোমরা একদম মুখস্থ করে নেবে যে কি কি সাফারে খেতে দিয়েছিল বা কি কি অফার করেছিল। লিমা বিনস, হ্যাম, কোকো মিল্ক অ্যান্ড এ পিস অফ কেক, ঠিক আছে? এটা একদম মুখস্থ করে ফেলবে। আচ্ছা, তারপরে বলেছে যে এখানে ক্যারেক্টারটা পার্টিকুলারলি এখানে কোন ছবিটা উঠে আসছে, ওনার চারিত্রিক কোন দিকটা উঠে আসছে, চারিত্রিক বৈশিষ্ট্যে সেটা আমি লিখে দিয়েছি। দেখো সেখানে কি লিখেছি, ইনিশিয়ালি when Mrs. Jones caught Roger snatching her bag, she was strict with him. Initially মানে শুরুর দিকে, যখন ও ধরতে পেরেছিল রজারকে, তখন উনি কি ছিলেন? খুব স্ট্রিক্ট ছিলেন রজারের প্রতি, কঠোর ছিলেন। আফটার ব্রিঙ্গিং হিম হোম she behaved affectionately, কিন্তু তাকে যখন বাড়িতে নিয়ে আসলো তখন তার প্রতি একটা স্নেহ সুলভ আচরণ আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? বাই সার্ভিং হিম ফুড অ্যান্ড স্পিকিং টু হিম টেন্ডারলি, অর্থাৎ তাকে খেতে দিল এবং তার সাথে খুব টেন্ডারলি অর্থাৎ সফটলি, তার মধ্যে ইনিশিয়ালি যে স্ট্রিক্ট ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই। বুঝতে পেরেছো? আরেকটা আমরা এটাই এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তার স্নেহ সুলভ দিকটা দেখতে পাচ্ছি, তার মাতৃত্ব দিকটা দেখতে পাচ্ছি। সেটাই লেখা আছে, লাইক এ মাদার শি আস্কড হিম টু ইট সাম মোর which revealed her motherly feelings. সন্তান সময় যখন আমরা কাউকে খেতে বলি, আমরা বলি একটু খাও বাছা, একটু খাও বাছা, এই দিকটাই আমরা এখানে তুলে দিয়েছি। সে কিন্তু লাইক এ মাদার শি আস্কড হিম টু ইট সাম মোর, ঠিক মায়ের মতোই সে তাকে আর্জ করছে, তাকে বলছে যে তুমি একটু বেশি খাও। বুঝে গেছে? আচ্ছা, এই পেজে দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা আছে, what instances of toughness and tenderness of Mrs. Jones are revealed in the story? অর্থাৎ কি কোন কোন ক্ষেত্রে সে টাফ হয়েছিল। একটু আগে আমরা কথা বললাম স্ট্রিক্ট, টাফ এখানে সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়েছে, যে তার চারিত্রিকে কোন দিকটা আমরা কঠোরতা দেখতে পাচ্ছি আর কোন দিকটা সফটনেস দেখতে পাচ্ছি, টেন্ডারনেস দেখতে পাচ্ছি, বিনম্রতা দেখতে পাচ্ছি মিসেস জোনসের। আমি একটু আগে বললাম যে ক্যারেক্টারটা ওনার আমি 2-3 ভাবে আমি লিখে পাঠিয়েছি। সেটাকে যখন তোমাদের একটা প্যারাগ্রাফ যদি আসে তাহলে তোমাদের কিন্তু এখান থেকে 3টে অংশ নিয়ে বা 2টো অংশ নিয়ে তোমাদের কিন্তু সুন্দর করে ওটা প্রেজেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই প্রশ্নটা আবার অন্যরকম আসতে পারে। সেখানে কি আছে দেখো, what instances of motherly care did Mrs. Jones reveal for Roger in the story? What instances of motherly care, অর্থাৎ সে তার মাতৃত্ব দিকটা বা মাতৃসুলভ দিকটা
কোন কোন ক্ষেত্রে, ইনস্ট্যান্সেস মানে কোন কোন ক্ষেত্রে কোন কোন প্রসঙ্গে এখানে ব্যবহার করেছে। প্রথম অংশটা কি আছে, টাফনেসের কথা বলা হচ্ছে, আর দ্বিতীয় অংশটা বা প্রথম বা দ্বিতীয় অংশটা এখানে তার টেন্ডারনেস। দেখো টেন্ডারনেস আর সেকেন্ড অংশটা কোয়েশ্চেনে ওটা কিন্তু একই মানে, ঠিক আছে। তার মাদারলি কেয়ার, মাদারলি অ্যাফেকশন মানেই তার টেন্ডারনেস, তার সফটনেস, তার দয়াসুলভ দিকটা, তার মাতৃস্বরূপ দিকটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে দুটো জিনিসই লিখতে হবে। কোন সময় আমরা তার টাফনেস দেখতে পেয়েছি, তার স্ট্রিক্টনেস দেখতে পেয়েছি একদম শুরুর দিকে, যখন সে রজারকে ধরতে পারলো যে রজার তার জিনিসটা স্ন্যাচ করতে এসেছে এবং তখনই সে সেটা ধরে ফেললো। তারপরে সে রজারকে টানতে টানতে নিয়ে আসলো, সেই জায়গাটা তার টাফনেস বা স্ট্রিক্টনেস আমরা দেখেছি। আর কি, ঠিক আছে। আর তার মাতৃস্বরূপ দিকটা কখন দেখতে পেয়েছি, যখন সে বাড়িতে তাকে নিয়ে এসে তার যত্ন আত্তি করলো, তাকে খাওয়ালো এবং যাওয়ার আগে তাকে কিছু টাকাও দিয়ে দিল, তার $10 তাকে তার হাতে দিয়ে দিল। দেখো একদম কি বলছে, দেখো উত্তরটা। At the beginning of the story we find Mrs. Jones to be a very strong and tough woman. গল্পের একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি মিসেস জোনস খুব টাফ এবং স্ট্রং একজন মহিলা। She is powerful enough to drag the boy home. তিনি যথেষ্ট শক্তিশালী মহিলা এবং সে ছেলেটিকে ড্র্যাগ করে বা টানতে টানতে নিয়ে চলে আসলো বাড়িতে। সিঙ্গেল হ্যান্ডেডলি মানে একাই সে ছেলেটিকে টানতে টানতে নিয়ে আসলো। এই অবধি তার স্ট্রিক্টনেস আমরা দেখেছি। But once she brings Roger home, we see a number of instances of Mrs. Jones' motherly care for the unfortunate boy. কিন্তু একবার তাকে বাড়িতে আনার পরে আমরা অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিসেস জোনসের মাদারলি কেয়ার দেখতে পাচ্ছি for the unfortunate boy who used to live in poverty, dirt and neglect at home. যে কিনা বাড়িতে অত্যন্ত দারিদ্রতার মধ্যে থাকতো। পভার্টি মানে দারিদ্রতা, ডার্ট মানে নোংরা। তো সে তার আমরা প্রথমে দেখেছি তার মুখটা খুব নোংরা, সে বলছে মিসেস জোনস, অর্থাৎ সে যে দারিদ্রতার মধ্যে তো থাকতোই, পভার্টির মধ্যে থাকতো এবং সেখানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো বা বলার মতো বাড়িতে কেউ ছিল না, কারণ কে ছিল, সে ছিল অরফ্যান, তাই তো। অ্যান্ড নেগলেক্ট অ্যাট হোম, এবং তাকে বাড়িতে দেখার কেউ ছিল না। হি ওয়াজ ভেরি মাচ নেগলেক্টেড। She urged him to wash his face and advised him to let the water run till it becomes warm. সে কি বললো, তাকে বললো যে যাও তুমি মুখটা ধুয়ে নাও, এবং দেখো কতটাই ওনার ফিলিংসটা, এতটাই মাতৃসুলভ ওনার ফিলিংসটা। সে বললো তাকে যে ইউ কিপ দ্য ওয়াটার রানিং, জলটাকে বয়ে যেতে দাও, খানিকক্ষণ বয়ে যেতে দাও, তারপরে সেই জলটা যখন গরম হয়ে যাবে তারপরে সেটা দিয়ে মুখটা ধোবে। তা বাদে সে কি করলো, she prepares dinner for him and urges him to eat more. তা বাদে সে তার জন্য ডিনার তৈরি করলো এবং বলছে তুমি আরেকটু বেশি খাও। এটা আমরা আগের কোয়েশ্চেনে পেয়েছি। এবং অবশেষে she gave him $10 to buy his coveted blue suede shoes. আচ্ছা, এবং তাকে $10 যাওয়ার আগে তার হাতে দিয়ে দিল, যাতে কিনা সে তার যেটা চাইতো, কভেটেড মানে তার কাঙ্ক্ষিত, তার এই যে কাঙ্ক্ষিত যে জুতোটা যেটা সে কিনতে চেয়েছিল, সেই জুতোটার সাথে সে কিনতে পারে। দেখো মিসেস জোনস নিজেও যে খুব বেশি অর্থশালী বা তার যে প্রচুর ধন সম্পত্তি আছে তাও নয়, কিন্তু তার নিজের জীবনটা সে অনেক কষ্টে, সে তার লাইভলিহুডটা অনেক কষ্টের, তাই তো আমরা জানি, আমি পড়ানোর সময় বলেছি। তার মধ্যে থেকেও কিন্তু জোনসকে উনি $10 দিলেন। Finally, like an affectionate mother, she advised him to live an honest life and to behave properly in future. এবং ঠিক মায়ের মতো সে অবশেষে তাকে উপদেশ দিল যাতে সে জীবনটা খুব অনেস্ট, সৎভাবে সে জীবনযাপন করে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, সেকেন্ড প্রশ্নের যে লাস্টের 4 লাইন আছে ওটা কিন্তু পরের আমি যেটা দিয়েছি ওখানে একদম উপরের দিকে আছে। আচ্ছা, এবার নাম্বার 3টা দেখো, ওখানে বলছে shoes come by devilish like that will burn your feet. অর্থাৎ এই অংশে আমরা দেখেছিলাম মিসেস জোনস ওকে উপদেশ দিচ্ছিল বা ওকে বোঝাচ্ছিল যে তুমি যদি এইভাবে যা কিছু জুতো যদি তুমি কিনে থাকো এইভাবে, অর্থাৎ তুমি যদি কারোর কাছ থেকে চুরি করে, ছিনতাই করে, অর্থাৎ এই অসৎ পথকে তিনি শয়তানের পথ বলছেন, ঠিক আছে। এই ডেভিলিশ ওয়ে মানে হচ্ছে শয়তানের পথ, অর্থাৎ সেই যে অসৎ ভাব। সেটা আমি লিখিনি, এর আগে তোমাদের অনেকবার লিখিয়ে দিয়েছি বলে আমি এটা লিখিনি। এটা তোমরা লিখবে যে মিসেস জোনস said this to Roger in the story, thank you ma'am, ওটা তোমরা লিখতে পারবে। আচ্ছা, তারপরে বলছে দেখো
হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু মিন বাই দিস? এই যে কথাটা, যে এই কথাটা বলতে অ্যাকচুয়ালি উনি কি বোঝানোর চেষ্টা করেছে, ঠিক আছে? তারপরে পরের অংশটা যেটা বলছিলাম, হোয়াট আসপেক্ট অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড হিয়ার। এখানেও আমরা এই যে স্পিকার মিসেস জোনসের বা বক্তার মিসেস জোনসের আমরা কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমরা পাচ্ছি। এখানেও খানিকটা তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা রিভিলড হয়েছে, সেটা কিন্তু লেখা আছে। তাহলে মিসেস জোনসের যখন তোমরা ক্যারেক্টার লিখবে, তাহলে এর আগের অংশে যেগুলো আছে সেগুলোও তোমরা লিখবে। আর এখানে আমি আরেকটা চারিত্রিক দিক আমরা দেখতে পাচ্ছি, যে তিনি ঈশ্বরকে ভয় পেতেন, তাই তো? এবং তিনি বিশ্বাস করতেন যে সৎ কর্ম দ্বারাই আমাদের জীবন নির্বাহ করতে হবে, আমাদের লাইভলিহুড অ্যাচিভ করতে হবে, বেঁচে থাকতে হবে। এবং অসৎ পথে গেলে তাহলে আমরা অসৎ পথে যেটা উপায় করব বা অর্জন করব সেটা আমাদের ক্ষতি করবে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তাধারাটাও আমরা দেখতে পাচ্ছি তার চরিত্রের একটা অন্যতম দিক, সেটা কিন্তু এই লাইনটার থেকে বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা উত্তরটা পড়ে দেখি। প্রথম অংশটা, হু সেড দিস অ্যান্ড টু হুম, এটা কিন্তু তোমরা, আমি লিখিনি, এটা তোমরা নিজেরাই লিখে নেবে, এটা পারবে তোমরা। আচ্ছা, পরে বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু মিন বাই দিস? স্পিকার এই অংশটার দ্বারা বা এই বক্তব্যের দ্বারা তিনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন। এখানে দেখো উত্তরটা কি হবে। Roger confessed that he had tried to snatch Mrs. Jones' bag to buy a pair of blue suede shoes. Mrs. Jones gave him $10 and warned him that if he procured things in devilish ways or dishonest ways, it would cause suffering from him. It would cause suffering for him. আচ্ছা, রজার কনফেস করেছে যে সে এই টাকাটা বা এই ব্যাগটা ছিনতাই করেছিল কিছু এক ধরনের জুতো কেনার জন্য, এবং অবশেষে মিসেস জোন্স তাকে $10 দিয়েছিল এবং তাকে ওয়ার্নিং দিয়েছিল, সতর্ক করে দিয়েছিল যে সে যদি ইফ হি প্রকিউরড থিংস, প্রকিউর মানে হচ্ছে আয় করা বা অর্জন করা, যদি অসৎ উপায়ে বা শয়তানের পথ অবলম্বন করে যদি সে জিনিস অর্জন করে, ইট উড কজ সাফারিং ফর হিম, ইট উড কজ সাফারিং ফর হিম, তাহলে তার জীবনে সেটা সাফারিং নিয়ে আসবে, কষ্ট, দুঃখ কষ্ট নিয়ে আসবে, তাকে তার জন্য ভুগতে হবে। ঠিক আছে? সেটা সে বেশি দিন আনন্দ করতে পারবে না, সেটাকে এনজয় করতে পারবে না। যে জিনিস নেবে তার জন্য তাকে তার জীবনে ভোগান্তি আসবে। বুঝতে পেরেছো? আর এখানেও আমরা দেখতে পাচ্ছি হোয়াট আসপেক্ট অফ দ্য স্পিকারস ক্যারেক্টার, তার চারিত্রিক কোন দিকটা উঠে আসছে, তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে দেখো, মিসেস জোন্স ইজ এ গড ফিয়ারিং ওম্যান। তিনি হচ্ছেন একজন ঈশ্বর ভীরু মানুষ। আমরা সকলে ঈশ্বর ভীরু। আমরা মনে করি যে যদি এটা এরকম করি তাহলে ঈশ্বর আমাদের, ভগবান আমাদের পাপ হবে, পাপ দেবে, আমাদের আমরা যদি ভুল কাজ করি, তাই তো? এটা আমাদের মনের ভেতরে আছে। এবং মিসেস জোনসের ভেতরেও আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি যে মিসেস জোনস ইজ এ গড ফিয়ারিং ওম্যান উইথ ডিস্টিংক্ট মরাল ভ্যালুস। তার কিছু নৈতিক মূল্যবোধ আছে, সেখানে সে কথাই বলা হচ্ছে, এতে ডিস্টিংক্ট মরাল ভ্যালুস, নৈতিক কিছু মূল্যবোধ আছে। She is quite confident about what is right and what is wrong. তিনি এই ব্যাপারে খুবই দৃঢ় বিশ্বাসী যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। দেখো, গল্পের শুরুতে সে রজারকে বলেছে, রজার তুমি আমার ছেলে হতে পারতে, তাহলে আমি তোমাকে শিখিয়ে দিতাম যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। অর্থাৎ তার মূল্যবোধের মধ্যে কিছু দৃঢ়তা আছে, এবং তিনি তার কাছে কিছু জিনিস ঠিক এবং তার কাছে কিছু জিনিস ভুল। ঠিক আছে? She also believes that immoral activities can cause suffering. অর্থাৎ তিনি জানেন যে অনৈতিক কিছু কাজ করলে, মরাল মানে তোমরা জানো মরাল অফ দ্য স্টোরি মানে নৈতিক, আর ইমমরাল তার অপোজিট। ইমমরাল কিছু কাজ করলে, অ্যাক্টিভিটিস কার্যকলাপ করলে, তাহলে তাকে মানুষকে ভুগতে হবে, এটা তার বিশ্বাস। বোঝা গেছে? তাহলে এটাও আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা পাচ্ছি, মিসেস জোনসের চারিত্রিক বৈশিষ্ট্য। আচ্ছা, এবার লাস্ট পোর্শনটায় আমরা আসি, লাস্ট কোয়েশ্চেনটা। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। এই লাইনটা কখন ভাবছে রজার? যখন মিসেস জোনস ওকে ঘরের মধ্যে রেখে, আলগা রেখে চলে গেল কিচেনে কিছু তৈরি করতে, তখনও ভাবছে যে
দরজাটা খোলা আছে, আবার মিসেস জোনসের ব্যাগটাও পড়ে আছে সোফার উপরে, বেডের ওপরে। কিন্তু সে এখন আর পালিয়ে যেতে চাইছে না রজার, কারণ ও চায় না যে মিসেস জোনস আর ওর উপর আস্থা হারাক। অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি এখন আমরা রজারের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন যেখানে চলে আসছে, এবং ও চায় না যে মিসেস জোনস যে ওর ওপর আস্থা রেখেছে সে আর তাকে মিসট্রাস্ট, তার উপর অনাস্থা বা আস্থা হারিয়ে ফেলে, সেটা ও চায় না। হু ইজ রেফার টু অ্যাজ হি, এখানে হি কার কথা বলা হচ্ছে তোমরা বলবে, হিয়ার হি ইজ রেফার টু অ্যাজ রজার। তারপরে অংশটা হুজ ট্রাস্ট হি ডিড নট ওয়ান্ট টু উইন। আচ্ছা, হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন, এখানে তোমরা নিজেরা লিখবে হি ওয়ান্টেড টু উইন দ্য ট্রাস্ট অফ মিসেস জোনস, বা পুরো নামটা লিখবে, ঠিক আছে? হি ওয়ান্টেড টু উইন দ্য ট্রাস্ট অফ মিসেস লুয়েলা বেথস ওয়াশিংটন জোনস। আচ্ছা, আমি এখানে লাস্ট পোর্শনটা লিখে দিয়েছি, ওয়াই ডিডন্ট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, কেন সে চাইলো না যে তার উপর কেউ আস্থা হারাক। বলছে দেখো, রজার ওয়াজ কট রেড হ্যান্ডেড when he tried to snatch Mrs. Jones' purse. আচ্ছা, রজার ওয়াজ কট রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা পড়া। একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছিল যখন সে মিসেস জোনসের পার্সটা চুরি বা স্ন্যাচ করতে চেয়েছিল। He was dragged to Mrs. Jones' house instead of being put up in jail. মিসেস জোনস তাকে জেলে না নিয়ে গিয়ে ওনার বাড়িতে নিয়ে গেছিল, and given food and taken care of, বাড়িতে নিয়ে গেছিল, তাকে ফুড দিয়েছিল এবং তার যত্ন আত্মি করেছিল। Even the lady showed absolute faith in the boy by leaving him alone in the room with her purse on the day bed. Even the lady showed absolute faith. এই ভদ্রমহিলা তার উপর ফেথ মানে আস্থা রেখেছিল যখন তিনি তার ব্যাগটা বা পার্সটা ডে বেডের মধ্যে ফেলে রেখে ভেতরে চলে গেছিল। Her kindness and affection had changed him. তার এই কাইন্ডনেস এবং তার অ্যাফেকশন রজারের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আনছিল। and he did not want the trust to be broken. এই যে ট্রাস্ট, এই যে আস্থাটা যেটা তৈরি হয়েছিল সেটা ভেঙে যাক, সেটা আর রজার চাইছিল না। তাই জন্য আমি আবার এগুলো দিয়ে দিলাম। এগুলো আমাদের আগেই হয়ে গেছে এই লং কোয়েশ্চেন্স গুলো, এটার আমি এক্সপ্লেন করলাম না। এবার তোমাদের কাজ হবে এই লং কোয়েশ্চেন্স গুলো, এর আগে আমি অনেকগুলো শর্ট কোয়েশ্চেন্স দিয়েছি এই চ্যাপ্টার থেকে, সেগুলো তারপরে কিছু অবজেক্টিভসও দিয়েছিলাম, সেই অবজেক্টিভসও তোমরা কিন্তু এক জায়গায় করে লিখে রাখবে, বুঝতে পেরেছো? আর তা বাদে মিসেস জোনসের ক্যারেক্টারটা কিন্তু তোমরা নিজেদের মতো, আমি যেভাবে লিখে দিয়েছি সেখান থেকে নিয়ে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। Let the water run until it gets warm, she said. Here is a clean towel. একটু বড় সেন্টেন্সটা দেওয়া আছে। The woman advised হতে পারে, instructed হতে পারে, এখানে রিপোর্টিং ভার্বটা advised হতে পারে বা instructed হতে পারে। The woman advised the boy to let the water run until it got warm. যদি প্রথম অংশটা খালি থাকে তোমাদের কোয়েশ্চেনে, let the water run until it gets warm, যদি এইটুকু খালি থাকে তাহলে এখানে হবে the woman advised the boy to let the water run until it got warm, ঠিক আছে? আর যদি পরের অংশটা খালি দেওয়া থাকে যে she said here is a clean towel, তখন তোমাকে কি করতে হবে, একটু চেঞ্জ আনতে হবে। সেখানে কি হবে, she offered him a clean towel, she offered him a clean towel, বা she said that here was a clean towel, তখন তোমাকে একটু পরিবর্তন করে লিখতে হবে। আচ্ছা, নাম্বার 3, do you need somebody to go to the store, asked the boy. The boy asked, যখনই কোনো কোয়েশ্চেন ডু দিয়ে হবে বা আর দিয়ে হবে, অর্থাৎ বি ভার্ব দিয়ে হবে, ওয়াজ দিয়ে হতে পারে, হ্যাভ দিয়ে হতে পারে, তখনই আমি লিঙ্কার হিসেবে এখানে ইফ বা ওয়েদার বসে, তোমরা এটা জানো। তাহলে the boy asked if the woman needed someone to go to the store. তারপর এটা
she said eat some more son. এখানে দেখো যেহেতু সান কথাটা বলছে, এখানে যদি কাউকে স্যার হিসেবে বা সান হিসেবে যদি কাউকে এখানে অ্যাড্রেস করা হয়, তাহলে তোমাকে এইভাবে সাজিয়ে লিখতে হবে, অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ আ সান। অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ আ সান, দ্য ওম্যান asked him to eat some more. Addressing the boy, তাহলে কোনো সেন্টেন্স এরকম থাকলো, she said may I come in sir, তখন এখানে কি হবে, she asked sir by addressing the person as son, as sir, ঠিক আছে, addressing the person as sir। এখানে স্যার বা সান বা ম্যাম এখানে কাউকে অ্যাড্রেস করা হচ্ছে, তাই জন্য এই কথাটা আলাদা করে মেনশন করে দিলে ভালো। অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ আ সান, দ্য ওম্যান আস্কড হিম টু ইট মোর। আচ্ছা, তারপরটা দেখো এখানে বলছে গুড নাইট যখন কাউকে জানানো হচ্ছে বা গুড বাই যখন কাউকে জানানো হচ্ছে, হ্যাঁ, তখন তোমাকে কি লিখতে হবে, বেড কথাটা ব্যবহার হবে, BADE, বেড। ঠিক আছে, তাহলে কি এখানে কি হবে, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট শি বেড দ্য বয় গুড নাইট। শি বেড দ্য বয় গুড নাইট। যদি গুড বাই থাকতো কোনো সেন্টেন্সে, তাহলে তোমাকে বলতে হতো শি বেড দ্য বয় গুড বাই। বুঝতে পেরেছো, গুড নাইট আর গুড নাইট বাই এর ক্ষেত্রে বেড কথাটা ব্যবহার হয়। তারপরে আছে দেখো এখানে ভয়েস চেঞ্জ দেওয়া আছে, তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে এবং যেমন করে তোমার কোয়েশ্চেন আনসার এক জায়গায় লিখে রেখেছিলে লিখবে, সেরকম এই চ্যাপ্টার থেকে যা গ্রামার দেওয়া হবে সেগুলো তোমরা এক জায়গায় করে রাখবে। ঠিক আছে, তারপর দিয়েছে দেখো ইউ স্ন্যাচড মাই পকেট বুক, এটা ভয়েস চেঞ্জ, মাই পকেট বুক ওয়াজ স্ন্যাচড বাই ইউ। তারপরে ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক, একটু আলাদা সেন্টেন্সটা। ঠিক আছে, প্রথমটা আছে ইউ স্ন্যাচ মাই পকেট বুক, পরের কোয়েশ্চেনটা আছে ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক। এটা জাস্ট একটু আলাদা, তাই জন্য কি লিখেছি, মাই পকেট বুক ডিড নট হ্যাভ টু বি স্ন্যাচড বাই ইউ। And he never saw her again, and she was never seen by him again. আচ্ছা, এগুলো তোমরা ভয়েস চেঞ্জ তোমরা জানো, যত প্র্যাকটিস করবে তত তোমাদের ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, কোনটা সিম্পল, কমপ্লেক্স, সিম্পল সেন্টেন্সেস, সিম্পল টু কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ধরনের সেন্টেন্স। পরের মধ্যে আছে নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে, এই সবই তোমার আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে। তারপরে একটু লেখাটা একটু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, পরে তোমরা একটু টাইম নিয়ে দেখে বুঝবে। তারপরে নিচে স্প্লিটিং অফ সেন্টেন্সেস। স্প্লিটিং অফ সেন্টেন্সেস কিন্তু মাধ্যমিক এই চ্যাপ্টার থেকে এসেছিল। স্প্লিটিং মানে হচ্ছে সেন্টেন্সগুলোকে দুটো বা তিনটে, একটা বড় সেন্টেন্সকে দুটো বা তিনটে ছোট সেন্টেন্সে ভাগ করে লিখতে হবে। আচ্ছা, এখানটা আমি একটু বুঝিয়ে দিই। স্প্লিটিং অফ সেন্টেন্সে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম কোয়েশ্চেনে আছে দেখো, তারপর ডট ডট দেওয়া আছে। এই যে কোয়েশ্চেনের ডট ডট দেওয়া এই জায়গাটা তোমরা যখন লিখবে, একটা বইয়ের থেকে পুরো সেন্টেন্সটাই কিন্তু লিখবে তোমরা। ঠিক আছে, এক হার অব্দি আছে, সেটা এই একটা বড় সেন্টেন্সকে আমি দুটো ছোট সেন্টেন্সে ভাগ করেছি। দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। ঠিক আছে, তারপরে I was going to make cocoa dash dash dash, বইয়ের থেকে বা চ্যাপ্টার থেকে তোমাকে সেন্টেন্স উঠিয়ে দেবে এবং সেখানে একটা কোনো পার্টিকুলার ওয়ার্ড ভুল দেওয়া থাকবে। সে পার্টিকুলার ওয়ার্ডটা যেটা ভুল দেওয়া থাকবে সেটাকে আন্ডারলাইন করা থাকবে এবং তার পরিবর্তে যেটা কারেক্ট ওয়ার্ড সেটা তোমাকে অপশন থেকে বেছে নিতে হবে। দেখো যেরকম বলছিলাম, ইউ মাইট রান দ্যাট কোম থ্রু ইয়োর হেয়ার সো ইউ উইল লুক, দেখো ওখানে আছে প্রেজেন্ট, প্রেজেন্টটা ভুল আছে, যেটা ভুল থাকবে সেটাকে আন্ডারলাইন করা থাকবে এবং তিনটে অপশন থাকবে। প্রেজেন্টের পরিবর্তে কি লিখতে হবে, প্রেজেন্টেবল। ঠিক আছে, যেটা যে অপশনটা বেছে নিয়ে লিখতে হবে সেটা তোমাকে ওখানে দেওয়াই থাকবে, তার মধ্যে থেকে খালি বেছে নিয়ে লিখতে হবে। তাহলে যখন
গল্পটা পড়বে খুব মাইনিউটলি, আমি প্রথমেই বলেছিলাম যে যে গল্পটাই পড়বে খুব মাইনিউটলি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে, কারণ কালেক্ট দ্য এরাস তো থাকেই, তার বাদে তোমাদের একদম প্রথমেই বলে দিয়েছিলাম যে আর্টিকেল আর প্রিপোজিশনও কিন্তু তোমাদের টেক্সচুয়াল আসে, মাধ্যমিকে কিন্তু এটা বাইরের থেকে আসতো, আর এখন কিন্তু তোমাদের একদম বইয়ের থেকে ইউজুয়ালি 4টে লেসন থেকেই আসে। দ্য আইজ হ্যাভ ইট, থ্যাংক ইউ ম্যাম, 3 কোয়েশ্চেন্স, আর এপিজে আব্দুল কালামের এই লেসনটা, ওখান থেকেও কিন্তু তোমাদের এই 4টে লেসন থেকেই কিন্তু তোমাদের আর্টিকেল আর প্রিপোজিশনটা আসে। সুতরাং আর্টিকেল এটা খুব স্কোরিং। থ্যাংক ইউ ম্যাম, স্ট্রং রুটস, দ্য আইজ হ্যাভ ইট, 3 কোয়েশ্চেন্স, এই 4টে চ্যাপ্টার থেকেই তোমাদের আসবে। তাই জন্য যখন তোমরা পড়বে তখন তোমরা খুব লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে এবং বিশেষ করে আর্টিকেল প্রিপোজিশন গুলোকে নোট করার চেষ্টা করবে, মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এগুলো খুব স্কোরিং, এগুলোতে কোনো নম্বর কাটার কোনো জায়গা নেই। তাহলে যখন তুমি মাইনিউটলি পড়বে তখন তোমার কারেক্ট দ্য এরাসটাও পড়া হয়ে যাবে ভালো করে, ঠিক আছে? আর একটা অংশ দিয়েছে দেখো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এখানে একটা ওয়ার্ড দিয়ে দেবে, সেই ওয়ার্ডটাকে তোমাকে নাউন ফর্ম থেকে অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম থেকে ভার্ব ফর্ম, এইভাবে তোমাকে একটু লিখতে হবে। এটা একটু কঠিন, এটা একটু প্র্যাকটিসের মাধ্যমে, একটু বেশি করে প্র্যাকটিস করতে করতে হবে, কিন্তু এই কারেক্ট দ্য এরাসটা কিন্তু খুব ইজি, আর আর্টিকেল আর প্রিপোজিশনসটাও কিন্তু খুব ইজি। এগুলো তোমরা মাইনিউটলি রিডিং পড়তে পড়তে তোমরা শর্ট কোয়েশ্চেন্স আছে আমি দিয়ে দিচ্ছি, তা বাদেও যদি আমি কিছু দিয়ে থাকি, আমার কাছে এই মুহূর্তে আর নেই, সেগুলো যদি কেউ পেয়ে থাকো, আমার মনে হচ্ছে আরো আমি এখন আরো 2টো দিয়ে দিচ্ছি, তা বাদে আরো মনে হয় আমার 1টা বা 2টো পেজ আমার দেওয়া আছে, সেটা আমার এই মুহূর্তে আমার কাছে নেই। যদি কারোর কাছ থেকে জোগাড় করতে পারো একটু দেখো। আচ্ছা, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা কিন্তু সবাই এক জায়গায় একটা চ্যাপ্টার থেকে যা যা দেওয়া হয়েছে সব নোট করে রাখবে, খালি